কালকে একটা লকডাউনের কথা বলা হচ্ছে, এটা কিভাবে বলা হলো, কে বললো, কোনো মাইকিং হয়েছে? হয়নি, কোনো মাইকিং হয়নি। তাহলে কিভাবে আওয়াজটা চারিদিকে ছড়াই পড়লো, এবং এই ছড়াই পড়ার প্রভাবটা কি হলো? আজকে আমি আপনার এখানে আসছি মহাখালী থেকে, বাসার থেকে মহাখালীতে গেছি সন্ধ্যার দিকে, আমার যেতে সময় লাগছে মাত্র 15 মিনিট। বাস স্ট্যান্ডের কারণে একটু সময় লাগছে, তারপরে মনে করেন 6-7 মিনিট। তার মানে কি, ঢাকা শহরে আজকে রাতে বেলা আছে গাড়ি নাই, কেউ নিজস্ব গাড়ি নামায় নাই, রাস্তায় ভিড় নাই, রাস্তা ফাঁকা হয়ে গেছে। কেন? আমি এই প্রশ্ন করতে চাচ্ছি, কেন? এই ঘটনাটা যদি 1 বছর আগে হতো, 2024 নভেম্বর হতো, এই ধরনের ঘটনা ঘটতো যদি, তাহলে কি ঢাকা শহরের রাস্তার অবস্থা এরকম হতো? হতো না। ওই সময় অনেক প্রোগ্রাম তারা দিয়েছে, কিছু হয়েছে? হয়নি। তাহলে 1 বছর আগে এবং পরের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি কিন্তু এই জিনিসটা ভাবছিলাম যে কেন একটা মিছিল নাই, একটা কিছু নাই, তাহলে এটা ওরকম হলো কেন? এই জিনিসটা কিন্তু আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল আছেন তাদেরকেও বুঝতে হবে, সরকারে যারা আছেন তাদেরকেও বুঝতে হবে। কারণ জনগণ কি আতঙ্কে আছে? জনগণকে ভয় পাচ্ছে নিজের গাড়িটা রাস্তায় নামাতে? ভয় তো পাচ্ছে। কেন পাচ্ছে? তারা তাহলে দুটো কারণ হতে পারে। একটা কারণ হলো যে সরকারের কাছ থেকে সরকার তাদেরকে নিরাপত্তা দিতে পারবে, এই প্রত্যাশাটা তাদের মধ্যে আর নাই, এই ভরসাটা তাদের মধ্যে আর নাই। তো একটা সরকারের জন্য এর চেয়ে বড় অপমানের কি হতে পারে? দেশের জনগণ তাদের উপর আস্থা রাখতে পারছে না, একটা সরকারের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? এটা তো একটা ঘটনা, বাস্তবতা এটা। আর দ্বিতীয়ত হলো, যদি 1 বছর আগে এরকম ঘটনা ঘটতো, জনগণই কিন্তু পথ প্রতিরোধ করতো। এখন জনগণ প্রতিরোধ করছে না কেন? এটা কিন্তু আমাদের এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি, যারা নাকি মাঠ দাপিয়ে বেড়াচ্ছে এবং পরস্পরকে কাদা ছোড়াছুড়ি করছে, এটা কিন্তু এই কারণে ঘটেছে যে আপনারাই ঐক্যবদ্ধ ছিলেন গত বছর, আজকে ঐক্যবদ্ধ নাই কেন? এবং এমন একটা ইস্যুতে আপনারা ঐক্য মানে অনেক সৃষ্টি করেছেন যে আপনাদের কর্মকাণ্ড দেখে মানুষ আর বরং আতঙ্কিত হচ্ছে। আমরা মানুষ কি চেয়েছিলাম? আমরা তো বিএনপি, আওয়ামী লীগ, জামাত ভাইরে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা চেয়েছিলাম একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে প্রবলেমটা কে ক্রিয়েট করছে? এই পলিটিক্যাল পার্টিগুলো এবং গভর্নমেন্ট। এইটাই তো মূল ঘটনা, পলিটিক্যাল পার্টিগুলো এবং গভর্নমেন্ট। পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা মারামারি করছে, এমন একটা ইস্যু নিয়ে মারামারি করছে যে ইস্যুটা ক্রিয়েটেড বাই গভর্নমেন্ট। মানে গভর্নমেন্ট মানে জাতীয় ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন এমন একটা প্রবলেম ক্রিয়েট করছে, এবং ক্রিয়েট করার পর তারা যারা মূল যে 2 লোক, তারা ওরাল দিয়ে বিদেশ চলে গেছে, ওদেরকে আমরা কোথাও পাবেন না ক্রাইসিস মুহূর্তে। আওলা একটা লাগাই দিয়ে চলে গেছে। এখন এটা সমাধান কে করবে? উপদেষ্টারা বসছিল, তারা বসে বুঝছে যেটা সমাধান তাদের কাছে নাই। তারা উল্টা বলে যে আপনারা 7 দিনের মধ্যে সমাধান করেন। আরে ভাই, যেই কাজ আমি 7 মাসে 8 মাসে করতে পারলাম না, সেটা আমি 7 দিনে করব কিভাবে? কারণ এই প্রবলেম তো আমরা করি নাই। 7-8 মাসে তারা তো একটা সিগনেচার করছিল, সিগনেচারটা ঐক্যমত্য কমিশন একটা সিগনেচার করছিল জুলাই সনদে। তো সেই সনদটাই আপনার পরবর্তীতে আদেশ হিসেবে উপস্থাপন করতে পারলেন না কেন? ওখানে আপনি এমন কিছু কেন করলেন যেটা দেখে একটা দল বলল প্রকাশ্যে যে আপনারা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন? কেন বললো? আপনার ধারণা কি কেন করলো? ওই তো বললাম, প্রতারণা করেছে। জুলাই সনদে যে জিনিসটা লেখা তারা সিগনেচার করেছিল, সেই জিনিসগুলো তো এখানে নাই। এবং জুলাই সনদ এখন কি আছে, বাকিটা কি? জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, এই আদেশটা সরকার জারি করবে। সরকার কিভাবে জারি করবে? যে আদেশটা জারি করার জন্য যে খসড়াটা দিয়েছে, সেই খসড়ার মধ্যে তাদের নোট অফ ডিসেন্টগুলি নাই। তো নোট অফ ডিসেন্ট না থাকলে তারা এটাকে মানবে কেন? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, আপনি জানেন তবুও বলি। সেটা হলো, যেমন ধরা যাক, একটা উদাহরণ দিই আপনাকে, যে এই যে উচ্চ কক্ষকে থাকতে হবে, এটা কিন্তু বিএনপিও মানছে, জামাতও মানছে, সবাই মানছে, ফাইন। এখন উচ্চ কক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবে? এটা কি সারা দেশের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে হবে, নাকি সংসদ সদস্যদের সংখ্যার আনুপাতিক হারে হবে? বিএনপি বলছে এমপি যারা হবে তাদের সংখ্যা আনুপাতিক ভাবে হবে। জামাত অথবা আপনার ইসলামী আন্দোলন বলেছে না, সারা দেশের মতো করে হবে। এখন এখানে তো 2টা ভাগ। এখন আপনি যেটাকে গণভোটে দিবেন, যদি কেউ হার দেয় তাহলে সে কে দিল? সে কি সারা দেশের সংখ্যানুপাতিক হারে দিল? জামাতের লোকেরা বলবে আমার লিডার যেটা আমার দল বলছে সারা দেশের সংখ্যানুপাতিক হাতে, আমার হা মানে ওইটা। বিএনপি বললে আমার দল বলছে যে না, এটা সংসদ সদস্যদের আনুপাতিক হার, আমার হা মানে এইটা। দুইজনে হা দিল, কোন হা জয়যুক্ত হলো? আপনি সমাধানটা কেমন করে করবেন?
তো এখানে তো উল্লেখ করা দরকার, অথবা যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আপনার গণভোটে আনারই দরকার নাই, আপনি আইনেন না। পুরো জিনিসটা জানেন কি, যে একটা মানে আওলা বাজানোর জন্য যা যা করা দরকার তাই করছে না। কিন্তু তাইলে এখন এটা তো একটা সমাধান খুঁজে বের করতে হবে। এখন অনেকে আশঙ্কা করতে, অনেকে আশা করতেছে যে আগামীকালকে বোধহয় আমাদের প্রধান উপদেষ্টা একটা ম্যাজিক দেখাবেন। আমি আশা করি না। অনেকে মনে করতেছেন যে উনি কিছু একটা বলবেন যে সবার কাছে গ্রহণযোগ্য হবে। এখন প্রধান দুইটা দল জামাত এবং বিএনপি যে অবস্থায় পৌঁছেছে, আমি দেখতেছি গত 2 দিন ধরে পরস্পরকে আক্রমণ না করে তারা কোনো কথাই বলতে পারে না। যে অবস্থাটা আগে দেখতাম আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে, কারণ অবস্থা এমন দাঁড়াইছে। তো এই অবস্থায় সমাধানটা কিভাবে করবেন? জামাত বলতেছে এই নভেম্বরে গণভোট দিতে হবে, বিএনপি বলতেছে না ইলেকশনের দিন হবে গণভোট, এই তো বলতেছে। আবার যেমন আমাকে তো আপনি জিজ্ঞাসা করেন, আমি মনে করি গণভোটের কোনো প্রয়োজন নাই, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কেন আমি বলি আপনাকে, আপনি যখন গণভোট করবেন এই জিনিসটা পরে পরবর্তী সংসদে রেটিফাই করতে হবে না? অবশ্যই। তাহলে আপনাকে তো ওই সংসদের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তাহলে গণভোট করা দরকার কি? পুরো জিনিসটা ওরা করুক, পুরো জিনিসটা ওরা রেটিফাই করুক, একবারই করুক। তাহলে তো এই ঝামেলা কোনো দরকার পড়ে না। আলোচনা করুক, কোনটা ভালো কোনটা মন্দ বুঝুক, এভাবে করুক। যদি জামাত ক্ষমতা যায় তাদের ইচ্ছা মতো করতে পারবে, কোনো প্রবলেম তো নয়। জামাত আশা করছে তারা ক্ষমতা যাবে, তো তারা করুক। তাহলে আপনি একটা অসাংবিধানিক বিষয়কে নিয়ে এখন মারামারি করতেছেন কেন? কেন করতেছেন? এটার কোনো মানে হয় না। টাকার অপচয়, শ্রমের অপচয় এবং মানুষের বিশ্বাসের অপচয় হচ্ছে এখানে। এটা করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু মাসুদ, তাহলে একটা উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে, অন্তর্নিহিত, যেটা আর কি একটা উদ্দেশ্য তো আছে, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না কি কারণে। কি উদ্দেশ্যটা আমিও জানি না, আপনি জানেন কিনা বলতে পারবো না, বাট আমি একটা ধারণা করতে পারি। এখন আপনি বলবেন যে তোমার ধারণাই তো দুষ্ট ধারণা, হতে পারে আমার ধারণা দুষ্ট, কিন্তু আমি দুষ্ট ধারণাটাই আপনার সঙ্গে আলোচনা করি। ধরেন আমি এক্সাম্পল বলি, হাইপোথেটিক্যালি ধরা যায় আগে হয়ে গেল, মানে নভেম্বর মাসেই রেফারেন্ডাম হলো, এবং আমি এটাও ধরে নিলাম হা ভোট জয়যুক্ত হলো। তার মানেটা কি? তার মানে হলো জুলাই আন্দোলন পুরাটা একটা বৈধতা আপনি দিলেন। তখন কিন্তু এই সরকারকে কেউ আর বলতে পারবে না যে এটা জনগণের সরকার নয়। তখন কিন্তু এই সরকার এক ধরনের বৈধতা পাবে। যেমন কয়েকদিন আগে কিন্তু সালাউদ্দিন সাহেব বলছিল যে আপনারা কিন্তু নির্বাচিত সরকার নন, বলছিল, কিন্তু তখন ওই কথাটা বলা বৈধতা থাকবে না, যে গণভোটের মাধ্যমে এই সরকারকে বৈধতা দেওয়া হয়েছে। তখন যদি গণভোটের সরকার আসতে করে বলে হ্যাঁ আপনারা কি মারামারি করতেছেন, এই মারামারি করলে তো নির্বাচনের পরিবেশ থাকে না, নির্বাচন আরো কিছুদিন পরে হোক, আপনারা ঠিকঠাক মতো করে আপনারা আন্ডারস্ট্যান্ডিং আসেন, তারপর ইলেকশন করবো। ধরা যাক আমরা আমাদের, তাছাড়া এই আগের গভর্নমেন্ট যদি 29 সাল পর্যন্ত ছিল, আমাদের ধর্ম উপদেষ্টা বলছে 29 সাল পর্যন্ত তাদের মেয়াদ আছে। উনি যে বলেন যে জনগণ তো বলছে 5 বছর চায়, কেউ বলছে 10 বছর চায়, কেউ বলছে 50 বছর চায়, ঠিক আছে, অত নিলাম না, 5 বছরই নেই। যদি বলে আপনি কি বলবেন? এটা কিন্তু আমি কিন্তু খুব নেগেটিভ কথা বলি না, এটা চাই না, না একটা উদ্দেশ্য তো আছে অবশ্যই। আমি এরকম একটা উদ্দেশ্য মানে 2 দিয়ে 4 মিলাতে চাচ্ছি আর কি। তাহলে কেন এত গো ধরার কি অর্থ আছে? এখন তাহলে বলবেন তাহলে জামাত কেন চায়? জামাত চাই করে, জামাত মনে করে যদি আরেকটু সময় পাওয়া যায় তারা ভালো করবে। তারা দেখতেছে যে বিএনপি এখন হচ্ছে কি এই সরকারের এক একটা ব্যর্থতার সঙ্গে কিন্তু বিএনপির মার্কিং কমতেছে ক্রমপর্বটা। সরকার ব্যর্থ হচ্ছে, বিএনপির ভোট কমছে, এটা সাইকোলজিক্যাল অ্যাকাউন্ট আছে। মানুষ তখন কম্পেয়ার করতেছে আগের গভর্নমেন্টের সঙ্গে এই গভর্নমেন্টের, তখন তো আমরা আচ্ছা পায় না, তাহলে বিএনপি যে জামাত আওয়ামী লীগ দেখছি, বিএনপিও দেখা শেষ, তাহলে আমরা একটা থার্ড ফোর্সের দিকে যাই। জামাত এরকম আশা করতেছে, এবং জামাত যদি মনে করো মানে 1 বছর সময় পায়, তো জামাত মনে করে তারা খুব ভালো করবে, হয়তো তারা 151টা পেয়ে যাবে যদি এরকম ভাবে। এরকম এগুলো সবই কিন্তু স্পেকুলেশন, কোনটাই কিন্তু কোনো ভিত্তি নাই। যে আমার কথা মনে করার কোনো কারণ নাই, বাট আমি মনে করি তাহলে কেন আপনি বলেন নভেম্বরে গণভোট হওয়া আর নির্বাচনের দিন গণভোট হওয়া আর কোনো গণভোট না হওয়া, পার্থক্যটা কি? পার্থক্যটা কি আপনি বলেন? বরঞ্চ নভেম্বরে গণভোট হওয়াটা রিস্কের ব্যাপার, গণভোট ইটসেলফ একটা রিস্কের ব্যাপার। আমি কারণটা বলি আপনাকে, ওই যে নভেম্বরে গণভোট হয়, আপনার মনে আছে নিশ্চয়ই 91 সালে গণভোটের কথা, যেটা শাহাবুদ্দিন সাহেব দিয়েছিলেন, ভোট পড়ছিল কত? অনলি 35%। ওটা তো আওয়ামী লীগ বিএনপি সবাই একসঙ্গে ছিল, তাও অনলি 35%। কেন? কারণটা হলো যে ওইটার জন্য আমাদের যে ভোটিং প্যাটার্নটা, আমাদের প্রার্থীরা কিন্তু ভোটার নিয়ে আসে,
গণভোটের প্রার্থীকে কেউ না, কেউ কিন্তু ব্যক্তিগতভাবে ভোটারদেরকে আনবে না। ভোটারদেরকে নিজ দায়িত্বে আসতে হবে, নিজের দিয়ে আপনার বুদ্ধিমত্তা দিয়ে বিচার করে আসতে হবে যে আমরা একটা জাতীয় দায়িত্ব পালন করতে যাচ্ছি, এই জন্য আসতে হবে। ভোটার আসবে না। এখন বলেন যদি গণভোটে যদি ওইটার সমানও হয়, ওই যে 35% ভোট কাস্টিং হয়, তাহলে 65% লোক গণভোটের প্রতি আগ্রহী না, এটা তো প্রমাণ হবে না। এই 35%-এর মধ্যে যদি না ভোট বেশি পড়ে, নভেম্বরে নির্বাচন হলে আপনি লিখে রাখতে পারেন না ভোট বিজয়ী হবে, তাইলে কি হবে? আপনি লিখে রাখতে পারেন। কারণটা জানেন, বিএনপি এদের মধ্যে তার সমর্থকরা জেনে গেছে যে বিএনপি এই গণভোটে রাজি না, আওয়ামী লীগ তো রাজিই না। তাহলে বিএনপি আর আওয়ামী লীগ মিলে যদি ভোট দেয়, না ভোট দেয়, জামাত কি হবে? জামাত তো হাওয়ায় বেড়ে যাবে, হাওয়ায় বেড়ে যাবে। যদি না হয় তাহলে এতদিন ধরে আপনার সংস্কার করতেছেন, এই যে 84টা প্রসেসের পর তাহলে এই ঝুঁকিটা নিচ্ছে কেন? আমি জানি না কিছু, আমি আমার এই হিসাবে মিলে না। কারণ না ভোটের সম্ভাবনা খুব বেশি। যদি না, এই দেখেন এই যে 88টা যে সংস্কার করছে জুলাই সনদের, আমি মোটামুটি সবগুলি পড়ার চেষ্টা করছি। মোদি ভাই অনেক ভালো ভালো প্রস্তাব কিন্তু এখানে আছে, অনেক ভালো ভালো প্রস্তাব আছে, অনেক ভালো ভালো সিদ্ধান্ত হয়েছে। এতগুলি পলিটিক্যাল পার্টি একসঙ্গে বসছে, বসে আলোচনা করে ব্যয় করছে, অনেক ভালো ভালো জিনিস আছে। এইগুলি সবগুলো যদি বাতিল হয়ে যায় তাহলে তো যা ছিল তাই হলো, এগুলো থাকা উচিত। তখন বিএনপি বলবে যে আপনাদের চাপে করে আমরা রাজি হয়েছিলাম, ওই যুক্তি কিন্তু জনগণ তো চায় না, কই দেবে? তাহলে কি হবে? সরকার তো তখন থাকে না, তখন কেউ থাকে না, সরকার থাকে না, জামাতের এই আন্দোলন থাকে না, কিছু থাকে না। তাইলে আপনি নিশ্চিত থাকেন না ভোট বিজয়ী হবে, একদম শিওর। তো এখন আমি বলি না, আমি যদি বলেন যে না আমরা ওই জিয়ার মতো এরশাদের মতো করে গণভোট করবো, তাহলে আপনি পাবলিকলি এবং ইন্টারন্যাশনালি খাওয়াইতে পারবেন না। তখন তো আপনাদের কমিউনিকেশন সিস্টেম এত স্মার্ট ছিল না, সবার কাছে স্মার্টফোন আছে, মুক্ত কাছে সব দেখবেন এগুলি প্রকাশ হয়ে গেছে। তখন কি এটা গ্রহণযোগ্যতা থাকবে না। মন্দের ভালো হলো নির্বাচনের দিন গণভোট হওয়া, এগুলো মন্দের ভালো, আমি মনে করি এটা ভালো। কারণ ওই সময় কিন্তু চাপ থাকবে কি যে যারা ইলেকশনে জিতবে তাদের উপর কিন্তু একটা নৈতিক দায়িত্ব থাকবে যে এই গণভোটে হা ভোট দেওয়ানোটা। হ্যাঁ, সেটাই তো বলছেন অনেকে, তাই না? তারা ওই প্রচারটা করো তোমরা হা ভোট দিও। তো কেন এটা নিয়ে আমার কি মনে হয় জানেন, আমি এই প্রসঙ্গটা বলে শেষ করি। আমার যেটা মনে হয় জামাত হয়তো একটা বার্গেনিং করতেছে, এটা সমাধান হয়ে যাবে আমার ধারণা। সমাধানটা কোথায়? জামাত হয়তো বলবে বিএনপিকে যে আপনারা ওই উচ্চ কক্ষে পিয়ারটা মেনে নেন, আমিও নভেম্বর থেকে সরে আসি। আমার কেন যেন মনে হয় এই ধরনের একটা ইকুয়েশন থাকতে পারে, মানে ওইটা পিয়ার পদ্ধতিটা উচ্চ কক্ষে পাওয়ার জন্য জামাত এটা করতেছে। আর আমি কিন্তু ব্যক্তিগতভাবে উচ্চ কক্ষে পিয়ারের পক্ষে, পিয়ার থাকা যেতে পারে। আমার মনে হয়। ওয়েল, এখন আমি আওয়ামী লীগের রাজনীতিটা কি হবে? দেখেন আওয়ামী লীগের রাজনীতি, দেখেন আপনি এখন দেখেন এত বড় একটা বিপ্লব হলো, এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, দলের প্রধান সহ দলের শীর্ষস্থানে সব লোক পালিয়ে গেল। তারপরেও 1 বছর পরে আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আওয়ামী লীগের রাজনীতিটা কি হবে। তার মানে কি আওয়ামী লীগের রাজনীতিটা কিছু একটা হতে পারে, এই চিন্তাটা কিন্তু আপনার মধ্যেও কাজ করতেছে। কেন কাজ করতেছে? সরকার, আমি পার্সোনালি মনে করি সরকার সবচেয়ে বড় ভুল করছে। কোনটা? সেটা হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে স্থগিত করে দেওয়া। এটা সবচেয়ে বড় ভুল করছে। এই কারণে সরকার যদি আওয়ামী লীগের কার্যক্রমটাকে স্থগিত না করতো তাহলে কি হতো, এই দেশে যারা আওয়ামী লীগ আছে তারাই এটা কার্যক্রমটা চালাইতো। তখন ইন্ডিয়ার থেকে অথবা অন্য জায়গা থেকে যারা ফোন করতো, কথা বলতো, এরা কিন্তু ওদের কথা শুনতো না। এরা বলতো যে তোমাদের কারণে আমরা ভোগান্তিতে পড়ছি, আর তোমরা টাকা পয়সা নিয়ে ইন্ডিয়ায় চলে গেছো, দেশের বাইরে চলে গেছো, তোমাদের কারণে আজকে আমাদের এই অবস্থা, তোমাদের আর মাতব্বরি করতে হবে না, কিন্তু এরা বলতো। কিন্তু এখন তো তাদের সেই বড় অবস্থা নাই। এখন যেহেতু আপনি স্থগিত করে দিচ্ছেন, এখন ওইখান থেকে যা বলে তাই শুনে। কাজেই আমি তো মনে করি যে এই রাজনীতিটাকে প্রাসঙ্গিক করে তুলছে সরকার তার ভুল সিদ্ধান্তের কারণে, এবং এই ভুল সিদ্ধান্তের মধ্যে কিন্তু বিএনপিও ছিল। এই ভুল সিদ্ধান্তে বিএনপিও ছিল। শুরুর দিকে বিএনপি বলছিল তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, পরে কিন্তু যখন করছে তখন কিন্তু বিএনপি কোনো আওয়াজ দেয় না, চুপ করেছিল। এই কারণে কি বিএনপি মনে করছে যে আমরা এই সুযোগটা নেই। আচ্ছা, জামাতের ভূমিকা কি ছিল? কার ভূমিকা? জামাত তো চাইছেই। দেখেন এখানে ইন্টারেস্টিং পয়েন্ট, আপনি আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু বলি। ইন্টারেস্টিং পয়েন্টটা কি,
বিএনপির হিসাব ছিল ওই যে বলে না এক বনে দুই ভাগ, বিএনপির হিসাব ছিল যে এই বনে তো দুই ভাগ, মানে এই দেশে তো দুই ভাগ, আমি একটা আওয়ামী লীগ একটা, মাঝে মাঝে আওয়ামী লীগ হুঙ্কার দেয়, এটা আমার আর শুনতে ইচ্ছা করে না, এই হুঙ্কার বন্ধ করতে হবে। অতএব এইটার মধ্যে রাজি হয়েছে বিএনপি, আওয়ামী লীগের হুঙ্কার শেষ, বাঘের হুঙ্কার শেষ। কিন্তু বিএনপি ভাবে নাই যে বাঘের হুঙ্কার চলে গেলেও তাকে বিড়ালের ভেঙচি সহ্য করতে হবে। এখন সে ওই বিড়ালের ভেঙচি সহ্য করতেছে। এই হলো বিএনপির ধরা খাওয়ার জায়গাটা। এবং আপনি বলেন এখন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কে নিয়ন্ত্রণ করতেছে, বিএনপি না জামাত? জামাত। জামাত বলতেছে বাংলাদেশের রাজনীতি কি হবে, এটা বিএনপি খালি ডিফেন্সিভ খেলতেছে। এই পরিস্থিতি আপনি জানেন যে অন্য প্রসঙ্গে যাই, রাজনীতির বাইরে আর কি, পানগাঁও আপনি জানেন একটা টার্মিনাল, যেটা আপনার আরেকটা কি হয়েছে, যেটা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত হচ্ছে, কন্টেইনার টার্মিনাল, সেটাও বিদেশিদের হাতে, অন্য পোর্টগুলো বিদেশিদের হাতে। আমাদের থাকলোটা কি? আমাদের থাকার দরকার আছে কোনো? আচ্ছা, ডক্টর ইউনূস সাহেবের মূল পলিসিটা কি? বলেছি আমি সবকিছু বিদেশিদের হাতে দিয়ে দেবো। এদেশের মানুষ দেখতে ভালো না, এদেশের মানুষ শুষ্ক খুষ্ক, এদেশের মানুষ গায়ের রং অত টকটকা ফর্সা না, এদেশের মানুষ লুঙ্গি পরে, এদেশের মানুষের সবকিছু থাকার দরকারটা কি? সব বিদেশিরা কন্ট্রোল করবে, উনি তো তাই করতেছেন। ওনার আশেপাশে যারা আছে সবাই তো বিদেশি। উনি তো মনে করেন যে এই দেশের লোক মূর্খ, উনি তো মনে করেন, বিশ্বাস করেন, এবং সেই বিশ্বাসের প্রমাণ উনি প্রতিটা পদক্ষেপে দিচ্ছেন। দিয়া উনি এখন এই প্ল্যান করছেন। উনি পানগাঁও থেকে ছোট জিনিসের ভাই, চট্টগ্রাম পোর্ট দিয়ে দিচ্ছে। পোর্ট তো ওটা তো আমাদের সবচেয়ে লাভজনক একটা প্রতিষ্ঠান, ওটা দিয়ে দিচ্ছে বিদেশিদের, আমরা পাই না। আচ্ছা, বিদেশিদের দিচ্ছে, বলতেছে এই যে ডিপি ওয়ার্ল্ড এর বিশ্বের সবচেয়ে ভালো কোম্পানি। সবচেয়ে ভালো কোম্পানি এটা আপনার কে বললো? আপনার মনে হয়েছে? আপনি কেন মনে হয়েছে? এই দেশে তো টাকা পাইয়া অনেকে কিন্তু বিড়াল বাঘ বলে, আমার মনে হচ্ছে এটা বাঘ বলছে। আপনি কি পাইছেন কিছু? ভাই, বাংলাদেশের সরকারি একটা প্রকিউরমেন্ট ল আছে না? উনি কি প্রকিউরমেন্ট লটা এখানে ফলো করছে? আপনি যে এই প্রতিষ্ঠানটাকে দিচ্ছেন, কোন ইন্টারন্যাশনাল টেন্ডার হয়েছে? এই যে পানগাঁও দিচ্ছে, না, এই ব্যাপারে কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো কোনো আলোচনা হয়নি? ভাই, আমাদের রাজনৈতিক দলগুলো তো এখন আছে ইলেকশন নিয়ে, এরা এগুলো চিন্তা করে, এদের তো এগুলো চিন্তা করা উচিত ছিল। আমাদের গত 1 মাসের মধ্যে আপনি কোন পলিটিক্যাল পার্টিকে দেখছেন যে দ্রব্যমূল্য নিয়ে কোনো কথা বলছে? মানুষ বাঁচলো কি মূল্য ইম্পর্টেন্ট না, তো ইম্পর্টেন্ট হলো আমি কিভাবে চেয়ারে যে বসবো, গদিতে বসবো, এটা হলো ইম্পর্টেন্ট। কাজে আমার কি গেল না গেল কিছু যায় আসে না। সবাই তো নিজের নিজের ধান্দা আছে। কেউ কি চিন্তা করছে যে আমার কি পাওয়া দরকার, কি পাওয়ার দরকার না? আমাদের শিক্ষামন্ত্রী চলে গেছে বিদেশে 15 দিনের সফরে। কেন? সামনে ডিসেম্বর মাস আসতেছে, আপনাকে বই দিতে হবে, ঠিকঠাক করছেন? তো এই তো উদ্ভব, মানে সবাই যার যার ধান্দায় আছে, বুঝলেন? এটা বলে লাভ নেই। আমি এক্সাম্পল আপনি কয়টা দিবেন? খুবই দুঃখজনক। তাহলে আমরা কোথায় যাচ্ছি? আসলে একটা জায়গায় তো যেতে হবে আমাদের। আমরা ব্ল্যাক হোলের দিকে যাচ্ছি। হ্যাঁ, এটা তো আর সমাধান হলো না। এরকম সমাধান তো না। তাহলে জটিলতা উনি এমন ভাবে বাড়াই দিয়ে গেছেন এই ডক্টর ইউনূস সাহেব, যে মানে এটা এই জটিলতা থামানো কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। উনি এটা বুঝা করতেছেন নাকি না বুঝা করতেছেন আমি জানি না। উনি তো জটিলতা থামাতেই ক্ষমতায় এসেছেন, কিন্তু পারতেছেন না তো। জটিলতা থামানোর জন্য তো উনি কোনো পদক্ষেপ নেন নাই। ওনার সবচেয়ে প্রশংসিত কাজ উনি মনে করেন এটা সংস্কার কমিটি যেটা ছিল, পারছেন। যে সমস্ত সংস্কার কথা, সবচেয়ে বড় কথা কি আমি বলি আপনাকে একটা জিনিস, এই যে এতগুলি সংস্কার করছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অমুক ক্ষেত্রে, তমুক ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, এই কোনো একটা সংস্কার প্রস্তাব কি উনি ওনার সরকারের মধ্যে গ্রহণ করছেন? উনি দেখাইতেন যে এই দেখেন আমাদের সরকারের মধ্যে এই চেঞ্জটা আমরা আনছি, এই সংস্কারটা আমরা করতে চাই। মানুষ দেখতো, মুগ্ধ হইতো, তাই তো আপনি করতেছেন, উনি করছেন। বলার জন্য আগের নিয়মে চলছেন। আচ্ছা, নির্বাহী আদেশে নিজের মামলাগুলো উঠাই নিচ্ছেন, আগেও তাই হইতো। আপনার মনে আছে 111-এর সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতা এসে তার দলের সব মামলা প্রত্যাহার করে নিয়েছে, বিএনপির একটাও প্রত্যাহার করে না, খালি মওদুদ আহমদ একটা প্রত্যাহার করেছিল, আর একটাও প্রত্যাহার করে নাই। উনি হচ্ছে এই কাজই করতেছেন, ওনার নিজের মামলাগুলো প্রত্যাহার করতেছেন, আর অন্য যারা মামলা আছে এদের কোনো জামিন হচ্ছে না, গণহারে মামলা হচ্ছে, হয়রানিমূলক মামলা হচ্ছে, সবাই দেখতেছি আমরা। একজনের হয়তো একটা রাবার বুলেট লাগছে পায়ের মধ্যে, এই অপরাধে 200 জন আসামি। ইউনূস সাহেব ভুলটা কি করলেন? ইউনূস সাহেব ভুলটা করলেন হলো এটা যে উনি ওনার যে আগের স্টাইল যেটা ছিল,
মানে ব্যাংক যখন চালাতেন উনি কিন্তু নিজের ইচ্ছায় চলতেন, উনি কিন্তু মোটেই ডেমোক্রেটিক লোক ছিলেন না, কখনোই না, নেভার। সিদ্ধান্ত উনি দিতেন। এখানে উনি ভাবতেন এটা বোধহয় একটা ব্যাংক, উনি দেশটাকে ব্যাংক মনে করছেন, আচ্ছা, করে চালাইতে গেছেন। উনি যোগ্য লোক ওনার আশেপাশে নেন নাই, অযোগ্য এবং অথর্ব লোকদের নিয়ে বসছেন, কাজে উনি কারো কাছ থেকে কোনো সুপরামর্শ পান নাই। আচ্ছা। 3 নম্বর হলো উনি সব বিদেশি লোক নিয়ে আসছেন। বিদেশি লোকের সমস্যাটার কথা আমি বলি আপনাকে। হিসাবটা হলো কি, তার তো 2 জায়গায় পা, দুই জায়গায় পা থাকলে কি হয়, এখানে তার তো কোনো জবাব দিতে নাই, এখানে কাজ করছে ওখানে চলে যাবে, যা আবার তাই হয়েছে। এই বিদেশিদের উপর নির্ভর করার কারণে এরা এই দেশের লোক, ওরা তো ওদের মধ্যে ভাবে। আপনি একটা কথা ভাবেন, একটা লোক বাংলাদেশি, সে আমেরিকায় গেছে, যাই না তার আমেরিকার নাগরিকত্ব নিতে হচ্ছে কেন? কি কারণে? কারণটা হলো সে বাংলাদেশটাকে তার বসবাসের যোগ্য জায়গা মনে করে না। সিম্পল অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড সিম্পল। সে মনে করে না, যে দেশকে তার বসবাসের যোগ্য মনে করে না, সেই দেশের স্বার্থ তিনি কিভাবে রক্ষা করবেন? ওই উপরে থেকে বলা যায়, ওই যে দেখেন ছোট বাচ্চা গেলে দেখবেন না, ছোট বাচ্চা যখন কেউ নিয়ে যায় না, কিছু লোক আসে, গেস্ট আসে, ছোট বাচ্চা মাথা রেখে আওলাই দেয়, হ্যাঁ বাবা কেমন আছো বলে চলে যায়। কিন্তু এই যে আওলাই যায় এগুলো, এটা কিন্তু তার মায়ের যে আবার আসাইতে হয়। কিন্তু এই বাচ্চাটাকে কিভাবে লালন পালন করলো এটা মা বুঝে, ও বুঝে না। যে বেড়াইতে এসে মাথা আওলাই দেয় সে বুঝে না, এরা হলো ওই লোক এসে আবার আদর করতে মাথা তুলা আওলা করে দেয়। তো এটা দিয়ে হবে না। দেখা যাক, শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।